সম্প্রতি মার্কিন সম্পদ বাজেয়াপ্ত করার ফরমানে স্বাক্ষর করেছেন পুতিন। তার আগে রুশ সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। তার জবাবেই মূলত পুতিন এই ধরনের একটি ফরমানে স্বাক্ষর করেছেন, যেখানে বলা হচ্ছে যে রাশিয়ায় থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পদ সেটি রাশিয়া তাদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবে এই ফরমান অনুযায়ী, এবং রাশিয়ায় থাকা যুক্তরাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠানের সমস্ত সম্পদ রাশিয়ার রাষ্ট্রীয় সম্পদ হিসেবে গণ্য হবে এবং সেই বিষয়গুলো তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের স্থাবর অস্থাবর সম্পদ, সিকিউরিটিজ, শেয়ার, বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার এবং সম্পত্তির অধিকার রাশিয়া নিজেদের করে নিয়েছে এবং যুক্তরাষ্ট্র বেআইনিভাবে মস্কোর সম্পদ বাজেয়াপ্ত করেছে। রাশিয়ার এই বক্তব্য, তার জবাবে তারা এ ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছে এবং রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এবং বিভিন্ন সংস্থার আদালতে আইনি প্রতিকার চাওয়ার অধিকার রাখা হয়েছে এই ফরমানে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। এই যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন যে ফরমানটিতে স্বাক্ষর করলেন যে যুক্তরাষ্ট্রের সম্পদ বাজেয়াপ্ত করা হবে রাশিয়ায়, এবং তার আগে আসলে যুক্তরাষ্ট্র এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল যার জবাবে রাশিয়া পাল্টা একটি সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়েছে। এটি আসলে দুটো প্রশ্ন এখানে আমার। একটি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে এই সিদ্ধান্ত দুটোর কতখানি প্রভাব এবং এটি কতখানি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের জন্য। ধন্যবাদ। অবশ্যই এই সিদ্ধান্ত, রাশিয়ার এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে আমরা এখন সত্যিকার অর্থে ইউক্রেনের যুদ্ধের প্রায় ক্রান্তি লগ্নে এসে দেখতে পাচ্ছি রাশিয়ার উত্থান, পুতিনের আন্তর্জাতিক ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত, এবং বলা বাহুল্য যে পুতিন যে যুক্তিতে আমেরিকার এই সম্পদ বাজেয়াপ্ত করতে যাচ্ছে সেটা কিন্তু আন্তর্জাতিক আইনের সাথে অনেকাংশেই সমন্বয় রেখে করতে পারছে। পুতিনের যে বক্তব্য যে আমেরিকা অবৈধভাবে রাশিয়ার এই যে বিশাল যে সম্পদ পশ্চিমা বিশ্বে রয়েছে সেটা যে জোর করে কেড়ে নিয়েছে, এটা আসলে একটা সন্ত্রাসী আচরণ। এখানে বিশাল একটা অঙ্ক, রাশিয়ান অ্যাসেট $26,000 কোটি আমেরিকানরা তারা কেড়ে নিচ্ছে, এবং সেখানে আমেরিকানদের এই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যে চরমভাবে একটা আন্তর্জাতিক আইনের উপরে বা আন্তর্জাতিক আচরণের ক্ষেত্রে যে অর্থনৈতিক সমন্বয় সাধন করা, সেখান থেকে সরে যে একতরফা এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা যদি সত্যি সত্যি বাজেয়াপ্ত করে ফেলতো তাহলে কিন্তু এটা একটা বিশ্ব অর্থনীতিতে একটা বিচ্যুতি দেখা দিত। কিন্তু ফরচুনেটলি এনাফ এই ধরনের বাজেয়াপ্ত করা আমেরিকার যে সিদ্ধান্ত সেটা তারা ইউরোপিয়ান ইউনিয়ন এবং স্পেশালি গ্রুপ অফ 7 যারা এই বিশাল রাশিয়ান অর্থের একটা বড় অংশ নিয়ন্ত্রণ করছে, তারা কিন্তু বাধ্য নয় যে আমেরিকা সিদ্ধান্ত নিল এবং ইউ সেটা মেনে নিবে। ইউর কনসেন্ট এবং গ্রুপ অফ 7-এর কনসেন্ট ছাড়া, সম্মতি ছাড়া আমেরিকার পক্ষে একা এই প্রক্রিয়া কার্যকর করা সম্ভব নয়। এবং আমরা দেখতে পাচ্ছি আগেকার যে কোনো সময়ের মতোই ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এতে সহজে সাড়া দিচ্ছে না। এই বৃহস্পতিবার দিন ইউরোপিয়ান ইউনিয়নের মিটিং হয়েছে এবং সেই মিটিংয়েই এটা সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল যে আমেরিকা এই যে রাশিয়ান অ্যাসেটস বাজেয়াপ্ত করেছে সেটা কার্যকর করবে কিনা। তখনই ইউরোপিয়ান ইউনিয়নের চোখে পড়েছে রাশিয়ান নিউজ পোর্টালে যে পুতিন একটা ডিক্রি সই করেছে এবং সেই ডিক্রিতে বলা হয়েছে যে আমেরিকার সমস্ত যে সম্পদ রয়েছে রাশিয়াতে, তাদের যে বন্ডস ফ্রিজ, যে যার কথা আপনি মেনশন করেছেন আপনার আলোচনায়, সেগুলো তারা অর্ডার দিয়েছে। এখন পুতিনের বেলায় সে বলেছে যে আমি বাধ্য হয়ে আমেরিকার বিরুদ্ধে পাল্টা আচরণ ব্যবস্থা নিচ্ছি। তবে পুতিনও কিন্তু একটা ফর্মালিটি হলেও রাশিয়ান যে লিগ্যাল প্রসেস সেটা
তার ফেস করতে হবে। পুতিন এখন সেটা রাশিয়ান কোর্টে প্লেস করছে এবং জানাচ্ছে যে এইভাবে আমেরিকান আচরণের পাল্টা ব্যবস্থা নেওয়া ছাড়া রাশিয়ার গত্যন্তর নেই। এখন রাশিয়ান কোর্ট যদি অ্যাপ্রুভ করে যে ঠিক আছে এটা করা হোক, তখন একটা কমিশন গঠন করতে হবে রাশিয়াতে। এবং আনফর্চুনেটলি দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে আমেরিকার যা অ্যাসেটস রয়েছে ফ্রিজ করার মতো, সেটা রাশিয়ার অ্যাসেটসের তুলনায় কিন্তু নগণ্য। মাত্র হয়তো কয়েক বিলিয়ন ডলার, 6-7 বিলিয়ন ডলারের মতো হবে, যেখানে রাশিয়ার অ্যাসেটস প্রায় 26,000 কোটি ডলার রয়েছে। এখন এর মধ্যে আমেরিকা কিন্তু অলরেডি প্রায় 500 কোটি রাশিয়ান ডলার ফ্রিজ করে ফেলেছে। তা আমেরিকায় ছিল এবং সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের কোনো প্রভাব রাখা সম্ভব হয়নি। আমেরিকা যে ইউক্রেনের জন্য 6,100 কোটি টাকা, 100 কোটি ডলার অনুদান দিয়েছে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য, সেই 6,100 কোটি ডলারের ভেতর রাশিয়ার বাজেয়াপ্ত করা 500 কোটি ডলার ইনক্লুডেড হয়েছে। এটাই কিন্তু পুতিনকে খুবই আঘাত করেছে। আমরা অবশ্যই একটা জিনিস দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের চীন সফরের ফলে চীনের সাথে তাদের কূটনৈতিক যে সখ্যতা সেটা অনেক বেশি নৈকট্য অর্জন করেছে এবং বলা যায় যে এটা অনেকাংশেই ইউক্রেন যুদ্ধের যে পরবর্তী দিক নির্দেশনা সেখানে চীন একটা প্রভাব রাখবেই। এবং এখান থেকেই কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট যে একটা শক্তি পেয়েছে এবং সাহস পেয়েছে, যার মাধ্যমে সে আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারছে। এবং এটা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও কিন্তু যে ওভারঅল যে দিক পরিবর্তন হচ্ছে, যা আমরা দেখতে পাচ্ছি যে প্রথমবারের মতো রাশিয়ার পুতিন আপনার এই ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে পূর্ণাঙ্গ সমর্থন দিচ্ছে এবং ইসরায়েলের সমালোচনা করেছে, যা কিনা চীনের অবস্থানের মতোই একটা অবস্থান। এটা আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকার জন্য একটা খুবই বড় বড় হুমকি। আপনি যে কথাটি বলছিলেন যে এমন একটি সময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি চীন সফর করলেন, আপনার কি মনে হচ্ছে সার্বিক পরিস্থিতি দেখে যে চীন সরাসরি ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়াকে সাহায্য করবে অস্ত্র কিংবা অর্থ যে কোনো পন্থায়? নিজেকে তুলে ধরতে চেয়েছে একজন আস্থা সম্পূর্ণ মেডিয়েটর বা মধ্যস্থকারী হিসেবে। রাশিয়ার প্রতি তার সমর্থন রয়েছে ঠিকই, কিন্তু চীন কিন্তু বারবার তার নীতির ব্যাপারে কনসিস্টেন্সি মেনটেন করে এসছে এবং সেই প্রেক্ষাপটেই বলা যায় যে বরং চীন রাশিয়াকে চাপ দেবে যে আরো বেশি ইউক্রেনিয়ান টেরিটরি দখল না করে বরং কিভাবে একটা ইউক্রেনের সাথে বসা যায় এবং ইউক্রেনের প্রেসিডেন্টকে বাধ্য করা যায় আলোচনার টেবিলে বসতে, সেই পথ বেছে নেওয়াই রাশিয়ার জন্য শ্রেয় হবে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে চীন কিন্তু অনেকাংশেই প্রভোকেটর রোল বা উস্কানিমূলক রোলে যাবে না এবং রাশিয়াকে সরাসরি সাহায্য করবে না। চীন বরাবরের মতোই নীরবে রাশিয়ার প্রয়োজনগুলো মিট করবে, কিন্তু বারবার পাবলিকলি চীন বারবার বলে যাবে এবং এটা চীনের জাতীয় স্বার্থ যে যত তাড়াতাড়ি যুদ্ধ শেষ হয় চীনের যে বাণিজ্যিক নীতি রয়েছে ইউরোপে সেটাকে সে কার্যকর করতে পারবে। তবে এই যে রাশিয়ান ব্যবস্থা আমেরিকার বিরুদ্ধে, এটা একটা জিনিস এক্সপোজ করে দিচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নেতৃত্ব এরা একেবারে সম্পূর্ণ একটা কনফিউজড সিচুয়েশনে রয়েছে। আমেরিকান লিডারশিপ, যেটাকে আমরা ইংরেজি ভাষায় বলি লেইম ডাক বা খোড়া হাঁসের মতোই একটা অবস্থায় রয়েছে। তারা ইসরায়েলের ব্যাপারে কিছুই সিদ্ধান্ত ঠিক মতো নিতে পারছে না। প্রেসিডেন্ট বাইডেন এতই দুর্বল হয়ে গিয়েছে কেননা তার জনগ্রহণযোগ্যতা অনেক কম রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায়। ডোনাল্ড ট্রাম্পকে জেলে পাঠাবার ব্যবস্থা যতই করুক না কেন তাতে ট্রাম্পের পপুলারিটি আরো বেড়ে যাচ্ছে। এই কারণে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যেসব সিদ্ধান্তগুলো নিচ্ছে বর্তমানে, এবং সেগুলো খুবই দুর্বল সিদ্ধান্ত এবং খুবই হঠকারী সিদ্ধান্ত। ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়া, ইসরায়েলকে একটা মধ্যপ্রাচ্যে দমন নীতি পরিচালনা করার সম্মতি দেয়া,
সবকিছু মিলিয়ে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন একেবারেই ডিফেন্সিভে রয়েছে এবং সেই সুযোগই কিন্তু পুতিন নিচ্ছে খুবই কনফিডেন্টলি। এখন পুতিন কিন্তু আগের যে কোনো সময়ের তুলনায় তার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং সামর্থ্য ও সামরিক সামর্থ্য সবকিছু মিলিয়েই পুতিন এখন বলা যায় যে একটা মানে চালকের আসনে বসে গিয়েছে। একটু যদি প্রসঙ্গ পরিবর্তন করি, সেটি হচ্ছে গাজায় যে ইসরায়েলের আগ্রাসন চলছে। আমরা জানি যে আইসিজে ইসরায়েলকে নির্দেশনা দিয়েছে অবশ্যই রাফা সীমান্তে যেন তারা হামলা বন্ধ করে, কারণ রাফা সীমান্তে যখন প্রথম লড়াইটা শুরু হয়, যখন গাজায় হামলা শুরু হয়, তখন রাফা সীমান্তেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আশ্রয় নিয়েছিল। সবসময় তাই হয়, আমরা দেখে আসছি, এর আগেও দেখেছি যে মিশরের সঙ্গে এই সীমান্তটাতেই লোকজন জড়ো হয়। আগে তো এই সীমান্তটা খুলে দিত মিশর, এবার যেটি বন্ধ রেখেছে তারা। এবং সেখানে যখন ইসরায়েল হামলা চালানো শুরু করলো, সেখানে আইসিজে নির্দেশনা, দক্ষিণ আফ্রিকার আবেদনের প্রেক্ষিতে আইসিজে নির্দেশনা দিল যে অবশ্যই রাফা সীমান্তে হামলা বন্ধ করতে হবে। কিন্তু ইসরায়েল কিন্তু এরই মধ্যে তাদের একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, বলা যায় যে কোনো ধরনের নির্দেশনা ইসরায়েল মানবে না এবং গাজাকে অবশ্যই তারা হামাস মুক্ত করবে। এই বিষয়টিকে যদি আপনি একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ। ইসরায়েল যতই বলুক যে সে মানবে না, এখানে বাস্তবতা হচ্ছে যে এই কূটনৈতিক প্রেক্ষাপটে দেখতে গেলে ইসরায়েলের জন্য এবং আমেরিকার জন্য এটা একটা খুবই স্পষ্ট চপেটাঘাত। কেননা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অতীতে কিন্তু কখনো সাহস পায়নি আমেরিকান স্বার্থকে অগ্রাহ্য করে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে। এবং এবারও মনে হচ্ছিল যে আমেরিকা যেভাবে হুমকি দিচ্ছে, জাজদেরকে সরাসরি একটা সন্ত্রাসী কায়দায় হুমকি দিচ্ছিল যে তাদেরকে দেখে নেবে, তাদের চাকরিচ্যুত করবে, এগুলো তো আন্তর্জাতিক আচরণের ক্ষেত্রে চরম অকূটনৈতিক আচরণ। এবং এটা ইসরায়েলের বেলায়ও রিফ্লেক্টেড হয়েছে। ইসরায়েলকে যখন বলছে আইসিজে এবং সরাসরি নেতানিয়াহুকে অ্যারেস্ট করার কথা বলেছে, এটা একটা অবিশ্বাস্য, অবিস্মরণীয় সার্থকতা। কেননা এটা এখন ইসরায়েলে নেতানিয়াহু একদিকে তার আভ্যন্তরীণ ক্ষেত্রে গ্রহণযোগ্যতা তার অনেক কমে গিয়েছে এবং এই যে রাফায় এখনো গণহত্যার মাত্রা তারা বাড়িয়ে যাচ্ছে, এটা আরব বিশ্বকেও কিন্তু আরো ক্ষিপ্ত করেছে। এখানে আমেরিকার আপত্তি যে আরব বিশ্বকে আরো বেশি দূরে ঠেলে দিচ্ছে ইসরায়েল। এবং আন্তর্জাতিক এই আদালতের এই হুমকিটা কিন্তু সবচেয়ে বড় এর গুণগত উৎকর্ষতা হচ্ছে এই যে আন্তর্জাতিক আচরণে ইসরায়েলের আচরণ যে অবৈধ, এখন ইসরায়েলের অত্যন্ত ট্রেন্ড কূটনীতিকরা জাতিসংঘে সুচারুভাবে বক্তৃতা দেয় এবং তারা বারবার তুলে ধরে যে কিছুতেই ফিলিস্তিনিদের অসভ্য, তথাকথিত অসভ্যতার সাথে ইসরায়েলের সভ্য নিরাপত্তাকে তুলনা করা যায় না। এই ধরনের যে মিথ তৈরি করতে চেষ্টা করে ইসরায়েলি কূটনীতিকরা, যে তারা নিজেদের ডিফেন্ড করছে, ইসরায়েলি রাষ্ট্রকে বাঁচাতে চেষ্টা করছে, এটা যে সম্পূর্ণ একটা মিথ্যাচার এবং সম্পূর্ণ একটা মানে দানবীয় মিথ্যাচার, সেটাই কিন্তু এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ভার্ডিক্টের মাধ্যমে প্রমাণিত হচ্ছে। আমার মনে হয় যে ইভেন্চুয়ালি ইসরায়েল থামতে বাধ্য হবে এবং তার থামার প্রক্রিয়ায় আমেরিকা কোয়াইটলি বোধহয় ইসরায়েলকে চাপ দিচ্ছে। কেননা রাফায় আক্রমণ করা মানে সরাসরি ইজিপ্টকে খেপিয়ে তোলা। রাফার সাথে ইজিপ্টের বর্ডার এবং ইজিপ্ট কখনো চাইবে না যে রাফাতে ইসরায়েল সামরিক অ্যাকশন নিয়ে এই ফিলিস্তিনিদের ঠেলে দেয় সিনাই পেনিনসুলাতে, যেটা ইজিপ্টের টেরিটরি। এই প্রক্রিয়া যেন কখনো না ঘটে এবং তাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার একটা ব্যাপারও থাকে। কিন্তু সারা বিশ্বের গণমাধ্যম, আমরা থেকে শুরু করে সবাই, আমরা শুধু কথা বলছি এবং আপনি যেটি বলছিলেন যে কূটনীতিকরাও কথা বলছেন, এই সবাই কথার মধ্যে সীমাবদ্ধ। তাতে কিন্তু গাজার যেই মানুষগুলো অস্ত্রের মুখে আছে তাদের জীবন মানের কোনো উন্নতি ঘটায় না এইসব কথাবার্তা। কিন্তু প্রশ্নটা যেটা হচ্ছে যে এই যে এত কথা এবং আমরা সবই ধারণা করছি এটা হতে পারে, ওটা হতে পারে, কিন্তু আসলে ইসরায়েল
কোন শক্তি বলে এই ধরনের একটি কথা বলে ফেলতে পারে যে আন্তর্জাতিক আদালতের নির্দেশনা তারা মানবে না এবং তারা হামলা চালিয়ে যাবে, তারা হামলা চালিয়ে যাচ্ছেও। তাতে গাজার সাধারণ মানুষগুলো যারা এখন মৃত্যুর মুখে আছে তাদের জন্য আসলে কি করণীয় এবং ইসরায়েলকে থামানোর কি কোনো উপায় নেই আসলে? আপনি একেবারে ঠিকই বলেছেন। আপনি যে চিত্রটা তুলে ধরেছেন সেটা খুবই নৈরাশ্যজনক। তবে আশার কথা হচ্ছে যে আমরা কিন্তু অন্ধকারের ভিতরেও একটা সামান্য আলোর সম্ভাবনা দেখতে পাচ্ছি। গত 50 বছরে যে বাস্তবতা আমরা দেখেছি যে ইসরায়েল বারবার সামরিক শক্তি ও আমেরিকান সমর্থন নিয়ে যা ইচ্ছা তাই করে গিয়েছে এবং আজকে ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বকেই তারা অগ্রাহ্য করছে। তার পাশাপাশি আমরা যে বাস্তবতা একটা দেখতে পাচ্ছি তা হচ্ছে এই যে প্রথমবারের মতো আরব বিশ্বে সৌদি আরব সহ এমিরেটস এবং অন্যান্য কাতার সহ রাষ্ট্র তারা এই প্রথমবারের মতো সরাসরি কিন্তু ইরানের পক্ষে যে তারা ঘোষণা দিয়েছে যে টু স্টেট রাষ্ট্র বা ফিলিস্তিন রাষ্ট্র শুধু বাস্তবতাই করলেই হবে না, ফিলিস্তিন রাষ্ট্রকে 1967-এর যে পুরনো ধারণা ছিল বর্ডার, সেই বর্ডারে ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টি করতে হবে। এটা সরাসরি এখন আরব বিশ্বকে আমেরিকা থেকে দূরে ঠেলে দিয়েছে, যেটা একটা ভালো কূটনৈতিক বাস্তবতা। এর ফলে ইসরায়েলের যে সমস্ত অকুপাইড টেরিটরি তারা যে এই ফিলিস্তিন রাষ্ট্রের সিংহভাগ দখল করে নিয়েছে তা ছেড়ে দিতে তারা যে বাধ্য, এই ব্যাপারটা আরব বিশ্ব অন্তত ও পক্ষে ইরান তাদের এবং বোধগম্য খানিকটা হলেও হবে, অন্তত মাথায় ঢুকবে যে বিষয়টি আপনি বলছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।